আমার নাম জীবন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আর ওকে বিয়ে করতে চাইতাম। কিন্তু আমার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে ছিল। তারপরেও আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নিই। নিজের ইচ্ছায় বিয়ে করার কারণেই আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমাদের পাড়ায় একটা মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। ওর নাম পিউলি। পিউলিকে আমি ছোটোবেলা থেকে পছন্দ করতাম। ওর জন্য আমি আমার বাবা মায়ের সাথে কয়েকবার ঝগড়াও করেছিলাম। তাদেরকে অনেকবার বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তারা আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে বাধ্য হয়ে পিউলিকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। আমরা দুজনে নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরে এই শহরে থাকছি। এখানে আসার পরে আমরা স্বামী স্ত্রী নিজের জীবন নতুনভাবে শুরু করে দিয়েছিলাম। আমি পিউলির সাথে কোর্ট ম্যারেজ করে নিয়েছি। আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমি আর পিউলি দুজনের ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমাদের দুজনের বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না। কিন্তু এখন নিজেদের পরিবার থেকে দূরে আমাদের অনেক রকম সমস্যার সামনে পড়তে হয়। কিন্তু তারপর এই অবস্থা থেকে লড়াই করে আমরা সব কিছু ঠিক করে নিলাম। পিংলি পড়াশুনো জানতো। ও নার্সিংয়ের কোর্স করা ছিল। আমিও অনেক দূর অবধি পড়াশুনো করেছিলাম। এই কারণে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাই। এখন আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকছিলাম। আমাদের দুজনের নিজেদের পরিবারের কথা খুব মনে পড়ত। বাবার আগের কথা আমি জানতাম, তাই যেমন তেমনভাবে নিজের মনকে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু পিউলি নিজের মনকে বোঝাতে পারছিল না। এই কারণেই ও নিজের মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ওর মা ওকে পরিষ্কারভাবে বলে দিল, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, আর আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না। তুই আমাদের জন্য মরে গেছিস। নিজের মায়ের এই কথা শুনে ও খুব কান্না করেছিল। সময়ের সাথে সাথেও ও নিজের পরিবারের লোকেদের ভুলে গেছিল। কেননা বিয়ের 4 মাস পরে পিউলি জানতে পারলো যে ও মা হতে যাচ্ছে। এই খুশির খবরে আমরা দুজনে মাথা থেকে নিজেদের পরিবারের কথা বের করে দিয়েছিলাম। আর যে সন্তান আসতে চলেছে তার ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওর কথা ভেবে ভেবে খুশি হতে লাগলাম। আর তারপরে 9 মাস পুরো হওয়ার পরে আমার স্ত্রী খুব সুন্দর একটা ছেলে জন্ম দিয়েছিল, যাকে দেখে আমরা পুরো জীবন কাটাতে পারতাম। দেখে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলাম। ছেলের সাথে আমাদের জীবন খুব ভালো কাটছিল। আমরা দুজন স্বামী স্ত্রী খুব খুশি ছিলাম। এভাবে কয়েক বছর কেটে গেল। আর ধীরে ধীরে আমার ছেলে 8 বছরে হয়ে গেল। আমরাও ছোট থেকে ছোট খুশির খেয়াল রাখতাম। ও যা বলতে সেটা সময়ের আগে পূরণ করে দিতাম। জীবন এভাবেই কাটছিল। কিন্তু একদিন যখন আমি অফিসে থেকে ফিরছিলাম, তখন হঠাৎই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতাল পৌঁছে দেয়। আর আমার স্ত্রীকেও ফোন করে দেয়। আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়ে গেছিল। তারা হাসপাতালে এসে হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এক পায়ে গভীর চোট লেগেছিল, যার কারণে আমি চলাফেরা করতে পারছিলাম না। ডক্টর আমার চিকিৎসা করে বললেই আমাকে প্রায় 2 বছর বেড রেস্ট থাকতে হবে। যদি আমি এদিকে ধ্যান না দিই, তাহলে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। আমার ছেলের স্কুলে খরচ, সংসারে খরচ, এখন তো আবার আমার ওষুধেরও খরচ কিভাবে জোগাড় হবে, সেটা নিয়ে আমরা খুবই টেনশনে পড়ে গেলাম। যেমন তেমন ভাবে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে নিলাম। কিন্তু ডক্টর আমার বেড রেস্ট নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমি যদি বেড রেস্ট নিই, তাহলে অফিসে কে যাবে, আর আমাদের সংসার কিভাবে চলবে? যেমন তেমনভাবে কয়েকদিন তো আমরা কাটিয়ে দিলাম। কিন্তু এরপরে সংসারের অবস্থা বদলাতে লাগলো। বাড়িতে সমস্যা শুরু হতে লাগলো। ছেলে পড়াশোনাও থেমে যাচ্ছিল, কেননা ফিসের টাকাও ছিল না। 1-2 বার আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেও কতবার টাকা দিতে পারে? সংসারে অনেক সমস্যা এসে গেছিল। বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এরপরে একদিন আমার স্ত্রী বলতে লাগলো, তুমি জানো তো আমার নার্সিংয়ের কোর্স করা আছে। আমি নার্সিংহোমে সহজে চাকরি পেতে পারি। যদি তুমি আমাকে চাকরি করার পারমিশন দাও, তাহলে আমি অ্যাপ্লাই করে দেখি। একমাত্র এভাবে আমাদের বাড়ির অবস্থা ঠিক হতে পারে। যখন তুমি ঠিক হয়ে যাবে আর চাকরিতে যেতে শুরু করবে, তখন আমি আর চাকরি করব না। আমার স্ত্রী কথা বলার সময় সংকুচিত হচ্ছিল, কেননা ও জানতো যে আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু এখন যা অবস্থা, তাতে আমি ওকে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছি। আমার স্ত্রী একটা বড় নার্সিংহোমে চাকরির জন্য অ্যাপ্লাই করলো, আরও সহজে চাকরি পেয়েও গেল। এভাবে আমার স্ত্রী নার্সে চাকরি করতে শুরু করে দিল। ও আমাকে নিয়ে চিন্তিত ছিল যে ও বাড়ি থেকে বাইরে চাকরি করতে গেলে আমার কি হবে, আর আমার ছেলের খেয়াল কে রাখবে। আমি ওকে বোঝালাম যে তুমি চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার। ভগবানের ইচ্ছায় আমার পা ঠিক হয়ে গেলেই তোমাকে আর বাড়ির বাইরে যেতে হবে না। ও ছেলেকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে নার্সিংহোমে চলে যেত, আর আমার সমস্ত কাজও করে দিয়ে যেত। আমার এক বন্ধু ছিল যে বেশিরভাগ সময় নাইট শিফট করতো। ও দিনের বেলা ঘুমানোর জন্য একটা ঘরের দরকার। এই কারণে আমি ওকে বললাম, তোর ঘর ভাড়া নেওয়ার দরকার নেই,
সারাদিন আমার স্ত্রী বাড়ির বাইরে থাকে, শুধু রাতের বেলা বাড়িতে আসে। এই কারণে তুই আমার সাথে আমার বাড়িতেই থেকে যা। আমার বন্ধু আগে অন্য শহরে থাকতে, কিন্তু এখন ওর পোস্টিং এখানে হয়েছে। আমি এই কথা বলার পরে ও নিজের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে গেল। এতে আমার স্ত্রীরও কোনো অসুবিধা ছিল না, বরং ও তো খুশি হয়েছিল যে সারাদিন আমার সাথে থাকার মতো কেউ এসে গেছে। এখনও চিন্তামুক্ত হয়ে নিজে চাকরি করতে পারে। আমার ছেলেকে স্কুল থেকে আমার বন্ধুই নিয়ে আসতো। আমার স্ত্রী সকালে সবার জন্য খাবার বানিয়ে চলে যেত। আমার বন্ধু দুপুরবেলা খাবার গরম করতো। তারপরে আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধু দুই একটা কাজ করে দিত। এভাবে কথায় কথায় কীভাবে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। আমার স্ত্রীর চাকরি করা 10 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের অবস্থা আগের মতো হয়ে গেছে, বরং আগের থেকে বেশি ভালো হয়ে গেছে। কেননা আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা বেতন পেত। একদিন আমার স্ত্রী বাড়িতে এসে আমাকে বলল যে ওর ট্রান্সফার দুবাইয়ে একটা নার্সিং হোম হচ্ছে, ওখানে ওর 3 মাসের ট্রেনিং হবে। এই কারণে আমার স্ত্রী আর কয়েকজন স্টাফ সেখানে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যাও, এমনিতেও বেশিরভাগ সময় তোমার নার্সিং হোমেই কাটে, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আমার স্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়ে গেল, আর ও যাওয়ার জন্য প্যাকিং করতে শুরু করে দিল। মাত্র 3 মাসের তো ব্যাপার, তারপরে আবার এখানে চলে আসবে। আর আমিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছি। ডক্টর আমাকে বলেছে যে আমি বিছানায় উঠে বসতে পারি, কিন্তু এখনই হাঁটাচলা করতে পারবো না। আমার স্ত্রী খুশি খুশি প্যাকিং করার পর দুবাইয়ের জন্য বেরিয়ে পড়লো। আমি আমার স্ত্রীকে বললাম ওখানে পৌঁছানোর পরে কল করে জানিয়ে দিও, না হলে আমি টেনশনে থাকবো। আমার স্ত্রী বলল সেখানে পৌঁছিয়ে তোমাকে ফোন করে দেবো। ও যখন দুবাইয়ে পৌঁছালো তখন ও আমাকে কল করে বলে দিল যে ও ভালোভাবে সেখানে পৌঁছে গেছে, আর পরের দিন থেকেই ডিউটিতে জয়েন করবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। পিউলি আমাকে প্রতিদিন কল করে বলতো যে ও একদমই ঠিক আছে। ও আমার আর ছেলের সাথে ভিডিও কল করে কথা বলতো, যাতে আমরা একে অপরকে দেখে শান্তি পেতে পারি। অনেকদিন এভাবেই কেটে গেল, কিন্তু হঠাৎ করেই ও কাজের চাপের কথা বলে। আমাদের সঙ্গে কথাবার্তা কম বলতে লাগলো। কখনো বলতো আমি ব্যস্ত, পরে কথা বলবো। আবার কখনো বলতো আমার এখন কথা বলার সময় নেই। কয়েকদিন এভাবেই কেটে গেল। এরপরে 2 দিন থেকে আমি পিউলির কল আসার অপেক্ষা করছিলাম, কিন্তু ও আমাকে কলই করলো না। যখন আমি কল করতাম তখন রিং বাজতে থাকতো, কিন্তু ও ফোন রিসিভ করতো না। ছেলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো যে মা ফোন কেন করছে না, আমাদের সঙ্গে কেন কথা বলছে না, মা কি আমাকে ভুলে গেছে? এখন আমি ছেলেকে কি বলবো? কিছুই মাথায় আসতো না। আমার মাথায় আসতো না যে দূরে যাওয়ার পরেও কিভাবে আমাদের ভুলে যেতে পারে। কিছুদিন এভাবেই কেটে গেল। ওদিক থেকে আমার কাছে ফোন আসতো না। যখন আমি ফোন করতাম তখন ওদিক থেকে কল রিসিভ হতো না। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিতে চাইতো। 2 মাস এভাবেই কেটে গেল। আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারছিলাম না। আমার ছেলে বারবার নিজের মাকে মনে করতো। একদিন তো কান্না করতে করতে বলতে লাগলো যে বাবা, আমার তো মনে হয় না মা আর এই দুনিয়াতে নেই, তাই সে আমাদের সাথে কথা বলছে না। একদিন আমার বন্ধু এমন একটা কথা বলল যেটা শুনে আমি শকড হয়ে গেলাম। আমার বন্ধু বলল যে বৌদি হয়তো ওখানে গিয়ে কাউকে পছন্দ হয়ে গেছে, আর সে তার সাথে বিয়ে করে নিয়েছে। না জানি হঠাৎ এসব কি থেকে কি হয়ে গেল। ভগবানের কৃপা ছিল যে আমি ধীরে ধীরে রিকভার হয়ে গেছিলাম। আর ডক্টর আমাকে হাঁটা চলার জন্য বলেই দিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে আমাকে নিজের স্ত্রীর চিন্তা খেয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধুকে বললাম যে বাবা হোক, আমার দুবাইয়ে যাওয়া উচিত, আর সেখানে গিয়ে ওর খোঁজ করা উচিত। আমার বন্ধু বলতে লাগলো এটা কিভাবে সম্ভব? দুবাই এত বড়, সেখানে গিয়ে আমরা তোর স্ত্রীকে কিভাবে খুঁজবো? আমি আমার বন্ধুকে বললাম আমি জানি আমার স্ত্রী কোন নার্সিংহোমে চাকরি করতো, আর ও দুবাই কোন নার্সিংহোমে কিনছে। সেখানে গিয়ে আমি ঠিকই আমার স্ত্রীকে খুঁজে নেব, আর আমি ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। আমার বন্ধু বলতে লাগলো তুই এই কাজটাকে যতটা সহজ ভাবছিস, এটা ততটাও না। আমি বললাম আমি কিছু জানি না, তুই প্লিজ আমাকে দুবাইয়ে নিয়ে চল। আমি জোর করাতে আমার বন্ধু আমার সাথে দুবাইয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ছেলেকে আমি আমার অন্য এক বন্ধুর বাড়িতে রেখে এলাম। তারপরে আমরা 2 বন্ধু একসাথে দুবাইয়ে চলে এলাম। আমি জানতাম আমার স্ত্রী কোন নার্সিংহোমে চাকরি করেছিল, কেন ও আগে যে হাসপাতালে চাকরি করতো আমি সেখান থেকে ওর সমস্ত ডিটেলস বের করে নিয়েছিলাম। দুবাইয়ে পৌঁছানোর পরে আমরা দুজনে ডাইরেক্ট সেই নার্সিংহোমে গেলাম যেখানে আমার স্ত্রী চাকরি করতো। এখানে আসার পরে আমি অনেক লোকের কাছে আমার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করছি, কিন্তু কেউই আমার স্ত্রীর ব্যাপারে জানতো না। এমনকি আমি হাসপাতালে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পিউলিকে দেখতে পেলাম না। এখানকার স্টাফরা এটাই বলেছিল যে কিছুদিন আগে ও ডিউটি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ এখানে আসা বন্ধ করে দেয়। তারপরে ও কোথায় চলে গেছে সেই ব্যাপারে এরা কিছুই জানে না। আমি তো এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম যে এত লোকের মধ্যে থেকে একটা নার্স গায়েব হয়ে গেছে, কিন্তু এরা কেউই কিছু জানে না, নাকি এরা জেনেও কেউ কিছু বলছে না। আমি বুঝতে পারছিলাম না।
আমি পিংলিকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। অনেকদিন পর্যন্ত আমি ওকে এদিক ওদিক খুঁজতে থাকলাম, কিন্তু ওর কোনো খোঁজই পেলাম না। তারপরে খুঁজতে খুঁজতে হার মেনে নিয়ে চুপচাপ বসে গেলাম, কারণ আমার হিম্মত শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার হিম্মত আমার মধ্যে একদমই নেই, কারণ আমি আমার ছেলেকে কি জবাব দেব। ও তো এটাই ভেবে বসে আছে যে আমি ওর মাকে সাথে করে নিয়ে আসবো। তাই আমি আমার বন্ধুকে বললাম, তুই এখন ফ্লাইটে করে ফিরে যা, এখানে গিয়ে নিজের চাকরিতে জয়েন কর, আর আমার ছেলেরও খেয়াল রাখিস। ও আমার সাথে থাকতে তো চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে ফেরত পাঠিয়ে দিলাম। না জানি কেন আমার মন মানছিল না যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। ও চাইলে তো দেশে বসে আমাকে ধোঁকা দিতে পারতো। আমাকে ধোঁকা দেওয়ার জন্য ওর এত দূরে আসার কি দরকার ছিল? যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওর সাথে দেখা না করে এখান থেকে যাব না। বেশি না হলে একবার অন্তত ওর সাথে দেখা করার খুব প্রয়োজন। আসলে আমি জানতে চাইতাম যে ওর সাথে কি হয়েছে, আর ও আমাদের থেকে কেন লুকাচ্ছে। না জানি কেন আমার এই নার্সিংহোমের ভিতরে খুব গড়বড় মনে হচ্ছিল, কারণ এখানকার স্টাফেরা খুবই অদ্ভুত ছিল। আমি ভেবে নিলাম যে যদি এখানে চাকরি করার বাহানা নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই পিউলি কোনো না কোনো খবর পেয়ে যাব। আমি নার্সিংহোমের সাফাই কর্মী চাকরির জন্য সেখানকার ম্যানেজারের সাথে কথা বললাম, আর তারা আমাকে এখানে চাকরিতে রেখে দিল। এখন আমি এখানে চাকরি করতে লাগলাম। আমার কাজ ঠিকঠাক চলছিল। এখানে চাকরি করা অনেক দিন হয়ে গেল, কিন্তু কারো থেকেই ওর ব্যাপারে কোনো ক্লু পেলাম না। একদিন আমি চুপচাপ বসে নিজের স্ত্রীর মোবাইল নাম্বারে বারবার ট্রাই করছিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছিল। তখন হঠাৎ পিছন থেকে একজন ওয়ার্ড বয় আমার কাছে এসে বলতে লাগলো, তোমাকে ডক্টর সেন ডাকছেন। আমি ডক্টর সাহেবের কেবিনে গেলে তিনি বলতে লাগলেন, আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল বাড়িতে থেকে গেছে, তুমি আমার বাড়িতে গিয়ে ফাইলগুলো নিয়ে এসো। আমি বললাম, ডক্টর বাবু, আমি এখানকার রাস্তাঘাট চিনি না। তিনি বললেন, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তুমি বাড়িতে গিয়ে চাকরানিকে বললে সে তোমাকে ফাইল দিয়ে দেবে। এখানকার ডক্টর আর বাকি স্টাফরা এটাই জানতো যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, কিন্তু আমি পিংলির স্বামী। এই কথাটা বেশিরভাগ স্টাফই জানতো না। আমি ড্রাইভারের সাথে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে আমাকে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে যাওয়ার ইশারা করলে আমি ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে যে চাকরানি ছিল, আমি তাকে বললাম, ডক্টর সাহেব কিছু ইম্পর্টেন্ট ফাইল বাড়িতে রেখে গেছেন, তার ঘর থেকে নিয়ে এসো। চাকরানি বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি সবেমাত্র সেখানে দাঁড়িয়েছিলাম, তখনই হঠাৎ আমার নজর একটা মহিলার উপরে পড়ল। যদিও সে আমার দিকে পিট করে দাঁড়িয়েছিল, তো না জানি কেন এই মহিলাকে দেখে কিছু একটা অদ্ভুত মনে হচ্ছিল। আমি তার সামনে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। এরপরে যখন আমি ওর মুখ দেখলাম, তখন যেন আমার হুঁশই উড়ে গেল। আমার এরকম মনে হলো যে আমি নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতে নেই, আর সে তো আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলো। হয়তো আমাকে চিনতে পেরে গেছিল, কেননা সে আর কেউই না, বরং আমার স্ত্রী। আমার স্ত্রী পিংলি, যাকে আমি না জানি আমি কতদিন থেকে খুঁজছি। আজকে ওকে আমি এই ডক্টরের ঘরে পেলাম, আরও একদমই ঠিকঠাক ছিল। ও আমাকে চিনতে পেরে গেছিল, তাই তো আমাকে হতবাক চোখে দেখছিল। আমি ওকে বললাম, তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে না জানি কবে থেকে খুঁজছি। আমাকে দেখে ওর চোখে জল এসে গেল। তারপরে ও আমাকে বলতে লাগলো, জীবন, তুমি এখানে কিভাবে? তুমি জানো আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তোমার সাথে আমার কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার স্ত্রী বলতে লাগলো, আমি তোমার সাথে এইভাবে যেতে পারবো না। এই ডক্টর আমাকে কিডন্যাপ করে বন্দি বানিয়ে রেখেছে। যদি তুমি আমাকে এখান থেকে মুক্তি করতে চাও, তাহলে আমাকে সাহায্য করো, কেননা আমি এখান থেকে সহজে বেরোতে পারবো না। আমার সমস্ত ডকুমেন্ট ডক্টরের কাছে আছে। তুমি সেগুলো উদ্ধার করতে পারলে তবেই আমি সেখান থেকে পালাতে পারবো। চাকরানে চলে আসার আগে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। নার্সিংহোমে অসহায় লোকেদের শরীরের বডি পার্টস বের করে বিক্রি করা হচ্ছে। আমি তার বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলাম, তাই এই ডক্টর আমাকে এখানে বন্দি করে রেখেছে, আর সে আমার ফায়দা উঠাচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও, আর পুলিশের সামনে এই সত্যিটা নিয়ে এসো। নার্সিংহোমের মানুষের বডি পার্টসে বেআইনিভাবে ব্যবসা করা হচ্ছে। সবেমাত্র আমি আর পিউলি এই কথা বলছিলাম, তখনই হঠাৎ চাকরানে চলে আসাতে আমার স্ত্রী আমার থেকে দূরে সরে গেল, যাতে সে আমাদের দুজনকে একসাথে দেখে না ফেলে। এখন আমাকে নিজের স্ত্রীকে বাঁচানোর সাথে সাথে হাসপাতালের লোকেদের রহস্য খুলতে হবে, যেটা আমাকে আমার স্ত্রী বলেছে। যদিও আমি এখানে সাফাই কর্মচারী, কিন্তু আমি তো সেখানে একরকম কিছুই দেখতে পাইনি। যদি আমি পুলিশের কাছে কমপ্লেন করি, তাহলে তারা আমার কাছে প্রমাণ চাইবে। তাই এই লোকেদের রহস্য ফাঁস করতে হলে আমার প্রমাণ দরকার। তাই আমাকে যেভাবেই হোক এই ডক্টরের হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। এখন আমাকে নার্সিংহোমের প্রত্যেকটা লোকের উপরে নজর রাখতে হবে, কেননা যে কথা আমার স্ত্রী আমাকে বলেছে নিশ্চয়ই সেরকম কিছু হয়। তাই তো ডক্টর আমার স্ত্রীকে বন্দি বানিয়ে রেখেছে।
আমাকে এখান থেকে নিজের স্ত্রীকে বের করতে হবে, তাই আমার এখানকার পুলিশের সাহায্য চাই। আর আমি এদের উপরে বিনা কোনো প্রমাণে অভিযোগ করতে পারবো না। এখন আমি নিজের কাজ করা শুরু করে দিলাম। এখন আমি সুযোগ পেলে নার্সিংহোমের অপারেশন থিয়েটারে গিয়ে দেখি সেখানে কি কি কাজ হয়। কেননা এখন অব্দি আমি নিজের চোখে তেমন কিছু দেখিনি। কিন্তু একদিন আমি ডক্টরকে ফোনে এমন কথা বলতে শুনলাম যে আমার ঘষিটা গেল। তিনি ফোনে কাউকে বলছিলেন যে কিডনি পেয়ে গেছি, কিন্তু দাম একটু বেশি পড়বে। ডক্টর এই কথা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার স্ত্রী একদমই ঠিকই বলছিল। এখন আমি ভেবে নিয়েছি যে যেইভাবে হোক আমাকে ডক্টরের ভরসা জিততে হবে, আর এই লোকেদের সাথে মিশে দেখতে হবে এই সব কিছু কবে আর কীভাবে করে। আমি এখন এই ডক্টরের কাছাকাছি থাকতে লাগলাম, কেননা নার্সিংহোমের সমস্ত ডাক্তার এই কাজের সঙ্গে যুক্ত ছিল না। এই ডক্টরের সাথে কিছু জুনিয়র ডক্টর এই কাজে যুক্ত ছিল। এখন আমি ডক্টরের সাথে চেনা পরিচয় বাড়াতে শুরু করলাম। কিছুদিন এভাবে তার সমস্ত কাজ করে দেওয়াতে ধীরে ধীরে আমি ডক্টরের ভরসা জিতে নিলাম। এরপরে সেই ডক্টরের অপারেশনের সময় আমাকে নিজের সাথে রাখতে লাগলো। অপারেশন হলে আমি ছাড়াও কিছু ওয়ার্ড বয় উপস্থিত থাকতো। ডক্টর নিজের কাজ করার পরে কিডনি বের করে ওয়ার্ড বয়কে দিয়ে দিত। এরপরে ওয়ার্ড বয় সেই কিডনি অন্য ডক্টরকে দিয়ে আসতো, আর টাকা পয়সা লেনদেনেরা নিজের মধ্যে নিজের হিসাব করে নিত। আমি বুদ্ধি করে অপারেশনের সময় চুপচাপ নিজের মোবাইল বের করে কখনো ফটো তো কখনো ভিডিও কল বাড়িয়ে নিতাম। এরপর অপারেশনে আমার সামনে শুধু একবারই হয়নি, অনেকবার হয়েছিল। আর আমাকেও তাদের সাথে মিশে এই কাজ করতে হতো যাতে আমি প্রমাণ জোগাড় করতে পারি। এখনও এদের কারো আমার উপরে সন্দেহ হয়নি। এদের এটাই মনে হতো যে আমি একটা অসহায় মানুষ, টাকা ইনকাম করার জন্য এদের সাথে মিলেই কাজ করছি। আমাদেরকে এই কাজের জন্য টাকা দেওয়া হতো। আর এইভাবে ধীরে ধীরে আমি জানতে পারলাম যে এই কাজে কে কে যুক্ত আছে। এখন আমার কাছে অনেক প্রমাণ আছে, কারণ আমি লুকিয়ে চুরি সমস্ত কাজে ভিডিও বানিয়ে নিতাম, না হলে ফটো তুলে নিতাম। আমার স্ত্রীর সাথে আমি আর দেখা করতে পারিনি, কেননা যে বাড়িতে আমার স্ত্রী ছিল সেখানে অনেক গার্ড ছিল, ক্যামেরা লাগানো ছিল। এই কথাটা আমাকে আমার স্ত্রী বলেছিল। এই ডক্টর খুবই খতরনাক ছিলেন, যিনি জোর করে আমার স্ত্রীকে নিজের বাড়িতে আটকে রেখেছেন। আমাকে যেভাবেই হোক এই ডক্টরের হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। এখানে আমার কাছে অনেক প্রমাণ আছে, যেটা আমি যদি পুলিশের হাতে দিয়ে দিই তাহলে তারা নিশ্চয়ই এদের অ্যারেস্ট করে নেবে। একদিন আমি আবার কোনো বাহানায় ডক্টরের বাড়িতে গেলাম, যাতে নিজের স্ত্রীকে এই কথা বলতে পারি যে আমার কাছে এদের বিরুদ্ধে অনেক প্রমাণ এসে গেছে। কিন্তু যখন আমি সেই ডক্টরের বাড়িতে গেলাম তখন দেখলাম যে আমার স্ত্রী খুবই বেশি অসুস্থ। হয়তো এই জানোয়ার আমার স্ত্রীর উপরে হাত উঠাতো। এখন আমি ভেবে নিয়েছি যে আমার সময় নষ্ট না করে আমাকে সমস্ত প্রমাণ নিয়ে গিয়ে পুলিশকে দেখাতে হবে, আর এদের অ্যারেস্ট করাতে হবে। আমি দুবাইয়ে পুলিশের কাছে গেলাম। সেখানে গিয়ে আমি তাদেরকে নিজের ব্যাপারে সব কিছু বলে দিলাম, যে আমি ইন্ডিয়া থেকে এসেছি আর আমার স্ত্রী কিভাবে এখানে পৌঁছেছে। এরপর আমি পুলিশের লোকেদের আমার মোবাইলের ভিডিও ফটো দেখালাম, আর বললাম যে এরা পেশেন্টের শরীর থেকে জরুরিয়াত দামে পার্স বের করে বেআইনিভাবে এই সমস্ত পার্স মোটা টাকার বিনিময়ে বিক্রি করে, আর নার্সিংহোমে এক সিনিয়র ডক্টরের কাছে আমার স্ত্রী বন্দী হয়ে আছে। আপনারা সাহায্য না করলে আমার স্ত্রী মুক্তি হতে পারবে না। সমস্ত প্রমাণ দেখার পরে পুলিশের লোকেরা অ্যাকশন নিল, আর তারা গিয়ে নার্সিংহোমে রেড করলো। এতে পুলিশের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল যে নার্সিংহোমে মানুষের বডি পার্টসের কারবার চলে। অভিযুক্ত ডক্টর আর স্টাফেদের অ্যারেস্ট করে নিল। তারা অনেক চেষ্টা করলো যাতে নিজেদের বাঁচাতে পারে, কিন্তু দুবাইয়ের পুলিশ আর সেখানকার সরকার খুবই সৎভাবে নিজেদের কাজ করে। যখন তারা জানতে পারলো যে আমি ভারত থেকে এসেছি, তখন তারা আমাকে খুব সাহায্য করে। সেই ডক্টর যে আমার স্ত্রীকে বন্দি করে রেখেছিল তাকেও অ্যারেস্ট করে নেয়। সেই ডক্টর আমার স্ত্রীকে অপহরণ করে বন্দি বানিয়ে রাখে। সে নিজের ফ্র্যাকশন আমার স্ত্রীর উপরে বের করত, আমার স্ত্রীর সাথে খারাপ কাজ করত। যদি আমার স্ত্রী ওকে থামানোর চেষ্টা করত তাহলে ও আমার স্ত্রীকে ভীষণ মারত। আমার স্ত্রী দিনরাত কান্না করতে করতে আমাকে মনে করত। ও ডক্টরের বাড়ি থেকে অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বারবার অসফল হয়। যখন ডক্টরের বাড়ি থেকে ওর সঙ্গে দেখা হয়েছিল তখন ও আমাকে এই লোকেদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পদ্ধতি বলে দিয়েছিল, আর ও বলার পদ্ধতি মেনেই আমি প্রমাণ জোগাড় করি আর এই লোকেদের জেলে পাঠিয়ে দিই। একটা অচেনা দেশে, সেই দেশের লোক না হয়েও আমি আর আমার স্ত্রী সেখানে ক্রাইম হতে দেখে তার বিরুদ্ধে আওয়াজ ওঠানোয় সেখানকার সরকার আমার আর আমার স্ত্রীর উপরে খুব খুশি হন। এভাবে তারা আমাদেরকে সম্মানের সাথে আমাদের দেশে পাঠিয়ে দেন, আর সেখানকার সরকার আমাদের পুরস্কার স্বরূপ 1 কোটি টাকা দেন। আমরা দুজন স্বামী স্ত্রী খুশি আর সুস্থভাবে নিজের দেশে নিজের বাড়িতে ফিরে এসেছি। সেখানে আসার পরে আমার স্ত্রী আমার ছেলেকে বুকে জুড়ে অনেকক্ষণ কান্না করছিল, কেননা আমার স্ত্রী এরকম মনে হয়েছিল যে ও হয়তো আর কখনোই আমার ছেলেকে দেখতে পাবে না। আমরাও হয়তো ওর ব্যাপারে কখনো জানতে পারবো না, আরও এভাবে তিল তিল করে মরে যাবে।
কিন্তু এখন সব কিছু একদমই ঠিক হয়ে গেছে। দুবাইয়ের সরকার থেকে যে পুরস্কার পেয়েছিলাম সেটা দিয়ে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। এখন আমাদের স্বামী স্ত্রীর জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এখন আমরা একটা সুন্দর আর হাসি খুশি জীবন কাটাচ্ছি। কেননা যারা সৎভাবে জীবনযাপন করে তাদের সাথে কখনোই কিছু খারাপ হয় না। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।